নামকরা বিজনেসম্যান তাহসির চৌধুরী শ্রাবণ খুকে কল দিয়ে হিয়া গড়গড় করে বলল, আসসালামু আলাইকুম জামাইজান। কি অবস্থা, ভুলে গিয়েছেন আমাকে? আমি যে আপনার অপেক্ষায় থাকি বোঝেন না? নাকি অন্য কোনো মেয়ের সাথে সংসার শুরু করলেন? এপাশে থাকা পুরুষ এই কথাগুলো শুনে চোয়ালে শক্ত করে বলল, রং নাম্বার গু। হিয়া মাথা নাড়িয়ে বলল, না না, রং নাম্বার না গে। আর ইউ সিরিয়াস? হুম জামাইজান। হিয়া কল কেটে দিয়ে বন্ধুদের দিকে তাকিয়ে বলল, কাকে না কাকে কথাগুলো বললাম, আল্লাহ মাফ করে দিও। পাশে থেকে নেহা হেসে বলল, ভাই যদি কলটা পুলিশের কাছে যায় তাহলে কি হবে রে? জেলে ঢুকিয়ে দিবে গু। হিয়া বোতল থেকে পানি খেয়ে বলল, জীবনে এরকম কোনো ফাজলামো করিনি। যদি সত্যি সত্যিই পুলিশের কাছে যায় তাহলে কি হবে? রাসেল মস্করা করে বলল, এগুলো বাদ দে, যদি লোকটা বুড়ো হয় তাহলে হিয়ার বুড়ো জামাই হবে গু। হিয়া রাসেলের দিকে বোতল ছুঁড়ে মেরে বলল, চুপ করবি, জাস্ট মজা ছিল। আর আমার বাবা কি বুড়ো লোকের সাথে বিয়ে দিবে? অসম্ভব। নেহা ভাবুক গলায় বলল, ধর, লোকটার বউ আছে। আর এখন লোকটাকে যে কথাগুলো বললি তা তার বউ শুনে নিয়েছে, তাহলে কি হবে ভাব। লোকটার আজকে বউয়ের হাতে মার খেতে খেতেই জীবন যাবে গু। হিয়ার নাম্বারে আবার কল এলো, এই নাম্বার থেকে। হিয়া কলটা ধরে স্বাভাবিক গলায় বলল, হ্যালো, হ্যাঁ জামাইজান বলুন। ফোনের উপাশে থেকে কথায় কথায় রেগে যাওয়া সুদর্শন পুরুষ, দেশের টপ বিজনেসম্যানদের মাঝে একজন, তাহসির চৌধুরী শ্রাবণ চিবিয়ে চিবিয়ে বলল, তোমার কথা শুনে মনে হচ্ছে না তুমি সিরিয়াস। ডু ইউ ইভেন নো হু ইউভ কল্ড অ্যান্ড হু ইউ আর টকিং টু? তুমি কি আদৌ জানো তুমি কাকে ফোন করেছ আর কার সঙ্গে কথা বলছ? হিয়া দমে যাওয়ার পাত্রী নয়। স্বীকারই করবে না যে চিনে না। ও সাথে সাথে নাটকীয় ভঙ্গিতে বলে দিল, উফ, কি রাগ আপনার! রেগে গেলে আপনার ভয়েস যা লাগে, মারাত্মক লাগে। আপনার রাগই যে কত সুন্দর লাগছে না জানি, দেখতে আরও কত সুন্দর হবেন। অবশ্য সুন্দর হতেই হবে। দেখতে হবে তো আমারই জামাইজান। রিনি, রাসেল, সাথী মুখ টিপে হাসছে। হিয়া পরপর বলল, ভালোবাসার মানুষের উপরে রাগ দেখাতে হয় না, বুঝলেন? ভালো করে কথা বলতে হয়। এতে সম্পর্ক আর গভীর হয়। আর আমি সিরিয়াস, বুঝলেন? কোথায় আছেন? এসে তাড়াতাড়ি আমাকে নিয়ে যান। না হলে বুড়ো হয়ে যাচ্ছেন তো। তখন তো আমার বাবা আপনার সাথে আমার বিয়ে দিবে না গি। সবই ঠিক আছে, কিন্তু বুড়ো বলাটা বাড়াবাড়ি হয়ে গেল না? শ্রাবণ কিছুই বলত না, কিন্তু বুড়ো শোনার পরে এই মেয়েকে ছাড়ার পাত্রও নয়। ও তপ্ত শ্বাস ছেড়ে দাঁত চেপে বলল, তোমার সিরিয়াস বের করছি গু। বলে ফোনটা কেটে দিল। হিয়া হাফ ছেড়ে বলল, যা, ভালো লাগল না। এই লোক রাগী। রাগী লোক আমার একদম পছন্দ না গি। রাসেল হেসে হেসে বলল, আল্লাহ ওর কপালে রাগী একটা জামাই দিও। শ্রাবণ নিজের অ্যাসিস্ট্যান্ট রনিকে এমার্জেন্সি কেবিনে আসতে বলল। রনি এসে বলল, স্যার, সব রেডি। আপনি গেলেই মিটিং শুরু হবে গি। শ্রাবণ রাগী কণ্ঠে বলল, কোনো মিটিং হবে না গি। স্যার, কোনো প্রবলেম হয়েছে? তোমাকে একটা নাম্বার দিয়েছি, ট্র্যাক করো। 1 ঘন্টার মধ্যে এই মেয়েকে আমার সামনে আনো। মেয়েটার ফাজলামো করা বের করছি গু। স্যার, কি হয়েছে যদি বলতেন? শ্রাবণ চোখ গরম করে তাকাল। রনি বলল, সরি স্যার, এক্ষুনি যাচ্ছি গু। রনি বেরিয়ে গেল। নাম্বারটা ট্র্যাক করতেই লোকেশন এলো একটা প্রাইভেট ইউনিভার্সিটির, অতঃপর সেখানে বেরিয়ে গেল। ভার্সিটির সামনে এসে রনি শ্রাবণকে কল দিল। হ্যালো স্যার। বলো। স্যার, লোকেশনটা একটা প্রাইভেট ইউনিভার্সিটির, আমরা এসেছি এখানে। কিন্তু ভিতরে গিয়ে একটা মেয়েকে কিভাবে আনব? শ্রাবণ দাঁত চেপে বলল, ইডিয়েট, একটা মেয়েকে তুলে আনার কারণ পাচ্ছ না? ছেলে হলে তো এতক্ষণে এনে হাজির করতে বলতেও হতো না। তোমাদের নিয়ে যে কি করব গু। স্যার, দেখছি কি করা যায়। আগে মেয়েটাকে বের করে নেই গি। ইমিডিয়েট করো। রনির সাথে 2 জন লোক নিয়ে ভার্সিটির ভিতরে ঢুকতে নিলে দারোয়ান ওকে জিজ্ঞাসা করে, ভিতরে যাচ্ছেন কেন? রনি উত্তরে বলল, এখানে ডিপার্টমেন্ট প্রধান যিনি, তার সাথে দেখা করতে চাই। আমার বোনকে ভর্তি করত তো সেই ব্যাপারে কথা বলবো। ওহ, তাহলে ভিতরে যান।
হিয়া, নেহা, রাসেল, সাথী ওরা মাঠেই বসেছিল। রনি মাঠের এক কোণে দাঁড়িয়ে আছে। নাম্বারটার লোকেশন ঠিক মাঠের মাঝখানেই দেখাচ্ছে। আর মাঠে স্টুডেন্ট বসে আছে দুই জায়গায়। একটা জায়গায় শুধু ছেলে, আর একটা জায়গায় ৩ জন মেয়ে আর ২ জন ছেলে। রনি সাহস নিয়ে ২ জন লোক নিয়ে এগিয়ে গেল এবং হিয়াদের গ্রুপের সামনে এসে বলল, এক্সকিউজ মি। রাসেল বলল, জি বলুন। রনি সেই নাম্বারটায় কল দিল। সাথে সাথে হিয়ার ফোন বেজে উঠল। রনি শিওর হল ওই মেয়েটাই। ভাবল, এই মেয়ে স্যারের সাথে কি কোনো ঝামেলা করেছে নাকি? কিন্তু দেখে তো মনে হচ্ছে না। এরা স্টুডেন্ট, স্যারের সাথে কি নিয়ে ঝামেলা করবে? রনি ভাবাভাবি বাদ দিয়ে নাম্বারটা দেখিয়ে হিয়াকে বলল, আচ্ছা, এই নাম্বারটা আপনার? হিয়া বলল, হ্যাঁ আমার। কেন, কি হয়েছে? একটু আগে এই নাম্বার থেকে কল দিয়ে স্যারকে কি বলছেন? রাসেল বিড়বিড় করে বলল, হিয়া, তুমি যাকে কল দিয়েছিস মনে হয় সেই লোক কোনো নামিদামি মানুষ। সেই মনে হয় লোক পাঠিয়েছে গি। হিয়া রাসেলের কথা শুনে রনিকে বলল, কই, কাকে কি বলেছি? রনি বলল, কিছু না বললেই কি আমরা এখানে এসেছি? আসুন আমাদের সাথে, স্যার আপনার সাথে কথা বলবে গি। হিয়া নাকমুখ কুঁচকে বলল, আপনি বলবেন আর আমি যাব? না জানি কোনো বুড়োকে কল দিয়েছি। হিয়া শ্রাবণকে না দেখেই বুড়ো বলে সম্বোধন করায় রনি সাথে সাথে প্রতিবাদী স্বরে বলল, আপনি কারো সম্পর্কে না জেনে বুড়ো বলতে পারেন না। স্যার ইয়াং একজন ছেলে। তার জন্য হাজারো মেয়ের বাপ মেয়েকে নিয়ে লাইন ধরে আছে। এখন চলুন আমাদের সাথে। হিয়া একটুখানি ঘাবড়ে গেল। মানে কোথায় যাব? আপনার উদ্দেশ্য কি? আমি কিন্তু স্টুডেন্ট জড়ো করব। বলবো আমাকে পাচার করতে ধরে নিয়ে যাবেন। রনি হিয়ার কথায় হতভম্ব হল। হিয়া পরপর বলল, ডাকবো লোক? পাশ থেকে রনিকে ওর একজন লোক বলল, স্যার এখানে কিছু করা যাবে না। বাহিরে থেকে ধরতে হবে। আপাতত বাহিরে চলুন। রনি হিয়ার দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে বলল, আপনি বড্ড চালাক। বাহিরে আসুন তাহলে। বসে এক কাপ কফি খেতে খেতে আলাপ করব গো। হিয়াকে কিছু বলার সুযোগ না দিয়ে রনি রাসেলকে জিজ্ঞাসা করল, বলছি আপনাদের ডিপার্টমেন্ট হেড এর রুমটা কোথায়? ওই বিল্ডিংয়ে সেকেন্ড ফ্লোরে কি? ওকে, থ্যাঙ্কস। রনিরা চলে যেতেই রাসেল হিয়াকে বলল, ভাই তুমি মনে হয় কোনো ভালো লোককে কল দিসনি। নিশ্চয়ই এই লোকের ক্ষমতা আছে গি। হিয়া ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, সে যে মনে হয় হোক, আমার কি? বলবো ভুল করে আমার স্বামীকে কল দিতে গিয়ে তাকে দিয়ে ফেলেছি। আর আমার বাবা আছে না গি। শ্রাবণ মিটিং রুমে এলো। দেখেই বোঝা যাচ্ছে মেজাজ খুব চড়া। শ্রাবণের বাবা তকির চৌধুরী ছেলেকে স্বাভাবিক মনে করলেন না। নিশ্চয়ই কিছু না কিছু হয়েছে। মিটিংয়ে প্রজেক্ট প্রেজেন্ট করে শ্রাবণ হনহন করে বেরিয়ে গেল। সবাই আরও পরে বের হল। শ্রাবণ নিজের কেবিনে এসে রনিকে কল দিল। দাঁত চেপে বলল, তোমাকে ১ ঘন্টা সময় দিলাম। এখনও মেয়েটা আমার সামনে এলো না কেন? স্যার মেয়েটাকে ডেকেছিলাম, কিন্তু মেয়েটা উল্টো থ্রেড দিয়ে বলল, লোক জড়ো করে বলবে আমরা পাচারকারী গু। শ্রাবণ চোখ বন্ধ করে সিটে গা এলিয়ে দিয়ে বলল, তোমরা একটা মেয়ের এই মিথ্যে কৌতুকে বিশ্বাস করে বসে আছো? স্যার তাহলে কি করব? আর আপনাকে না মেয়েটা বুড়ো বলেছে? পরে মেয়েটাকে ইচ্ছে মতো বকেছি গু। শ্রাবণ দাঁত চেপে বলল, ইডিয়েট, তোমাদের সামনে বুড়ো বল, তোমরা তখনও কিচ্ছু করনি। মেয়েটার টু জেড ডিটেইলস নিয়ে এসো। এরপরে তোমাদের দেখছি। সবগুলো গাধা কোথাকার। একটা মেয়েকে আনতে পারে না গি। শ্রাবণ বিরক্ত হয়ে কল কেটে দিয়ে ডেস্কে রাখল। স্টাফ ডেকে কফি আনতে বলল। তকির চৌধুরী রুমে নক করে ঢুকলেন। শ্রাবণ, আর ইউ ওকে? ইয়াহ, আই এম ওকে। সন্ধ্যার আগ দিয়ে হিয়া কোচিং শেষ করে হেঁটে হেঁটে বাড়ি ফিরছিল। বাকিরা ওদের বাড়িতে চলে গিয়েছে। ঠিক তখন কোথায় থেকে যেন একটা সাদা গাড়ি এলো ওর সামনে। হিয়া পাশ কাটিয়ে চলে যেতে নিলে রনি বের হয়ে এলো। হিয়া দাঁড়িয়ে গিয়ে কোমরে হাত রেখে বলল, আপনি তো ভারী আজব লোক। আবার এসেছেন কেন? আমার সাথে চলুন। হিয়া কথার তালে তালে ফোনটা বের করে ওর বাবাকে মেসেজ দিল। এরপরে ফোনটা রেখে রনিকে বলল,
দেখুন বেকার বেকার কারো সময় নষ্ট করবেন না। আমায় যেতে দিন ঘু। আরে যাবেই তো। তার আগে আমাদের সাথে যেতে হবে। স্যার বলেছে গু। হিয়া মুখ বাঁকিয়ে বলল। চেনা নেই জানা নেই বললেই যাব তাই না? আর এতই যদি আপনার স্যারের আমাকে দেখার ইচ্ছে হয় তাকে আসতে বলুন। আমি কেন যাব? রনি ধমক দিয়ে বলল। আপনি কি যাবেন? হামিদ শিকদার এলেন গাড়ি নিয়ে। রনি সাথে সাথে গাড়িতে উঠে চলে গেল। হিয়া হাফ ছাড়ল। হামিদ শিকদার মেয়ের দিকে তাকিয়ে বললেন। ছেলেটা কি কিছু বলেছে তোমাকে? না আব্বু। আসলে ওই ছেলেটা এমনভাবে সামনে এসেছে ভয় পেয়ে গিয়েছিলাম। পরে ঠিকানা জিজ্ঞাসা করল ও। ওহ চলো। আর এরপরে থেকে গাড়ি নিয়ে আসবে। একা একা আসার দরকার নেই। ঠিক আছে গি। হিয়া বাড়িতে ফিরে এলো। ওদের পরিবারটা খুবই ছোট। হামিদ শিকদার স্ত্রী মাহিমা বেগম। তাদের এক মেয়ে হিয়া শিকদার। এই তিনজন নিয়েই ওদের সংসারটা। ওদিকে রনি মাথানত করে দাঁড়িয়ে আছে শ্রাবণের সামনে। তোমাদের দিয়ে যদি কোনো কাজ হয়। যদি বলতাম যে একটা ছেলেকে মেরে এসো তখন তো ঠিকই পারতে। মেয়েটার ডিটেইলস এনেছ? স্যার মেয়েটার নাম হিয়া শিকদার। অনার্স 2 বর্ষের স্টুডেন্ট। আনম্যারিড। ওর বাবা হামিদ শিকদার নামকরা একজন লয়ার। আর ওর মা হাউসওয়াইফ। কোনো বন্ধুবান্ধবী আছে? নেহা সাথী রাসেল। তবে ওর কাছের বন্ধু নেহা। স্যার ছবি এনেছি দেখবেন? মেয়েটার চেহারা মাশাল্লাহ গু। পাঠিয়ে দাও। শ্রাবণ ফোনটা হাতে নিয়ে ছবিটা দেখে হুহা কোনো প্রতিক্রিয়া দেখাল না। জুম করে কয়েকবার ছবিটা দেখল। ওর কাছে অবশ্য ভালোই লাগল। এরপরে জিজ্ঞাসা করল। মেয়েটা রিলেশন করে? না স্যার আগে করত? না স্যার এত শিওর হয়ে বলছ কিভাবে? স্যার সারাদিন এই মেয়ের পেছনেই পড়েছিলাম। মেয়েটার নারীনক্ষত্র সব জেনে এসেছি। ওর বান্ধবী নেহা বলল ও নাকি ছোট থেকেই রিলেশনে ঘৃণা করে কি? শ্রাবণ কাঠ গলায় বলল। ওই মেয়ে এই শব্দটা বারবার বলছ কেন তোমার মুখে থেকে যেন আর ওই মেয়ে না শুনি গি। রনি নিচু গলায় বলল। ওকে স্যার মেয়েটা মানে ও খুব চালাক শ্রাবণ বাঁকা হেসে বলল। তাহসির চৌধুরী শ্রাবণের থেকেও চালাক বুঝি? রনি মাথা উঁচু করে শ্রাবণের চোখের দিকে তাকাল। শ্রাবণের চোখে নতুন কোনো খেলার একটা ঝিলিক দেখা গেল। শ্রাবণ উঠে ডেস্কে থেকে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে গেল। চৌধুরী নিবাস। মোট 4 জন নিয়ে গড়ে উঠা এই সংসার। তকির চৌধুরী তার স্ত্রী সাবিহা চৌধুরী। তাদের 2 ছেলে। বড় ছেলে তাহসির চৌধুরী শ্রাবণ। ছোট ছেলে তাহসিন চৌধুরী কাব্য। তকির চৌধুরীর বাবা মা কেউ বেঁচে নেই। একটা বোন আছে। তিনি তার হাসব্যান্ড এক মেয়ে রিয়াকে নিয়ে দেশের বাহিরে রয়েছেন। শ্রাবণ বাড়িতে ফিরে সোজা রুমে চলে আসে। ফর্মাল ড্রেস চেঞ্জ করে ওয়াশরুমে যায় শাওয়ার নিতে। শাওয়ার নিয়ে সাদা শার্ট সাথে কালো প্যান্ট পরে বের হয়। ড্রয়িং রুমে আসতেই শ্রাবণের মা সাবিহা চৌধুরী জিজ্ঞাসা করেন। শ্রাবণ কফি দেব? না গি। পরদিন সকালে শ্রাবণ রনির সাথে হিয়ার ইউনিভার্সিটিতে গেল। সোজা হিয়ার ডিপার্টমেন্ট হেড এর রুমে এসে বসল। এত বড় মাপের বিজনেসম্যান তাহসির চৌধুরী শ্রাবণকে দেখে ডিপার্টমেন্ট হেড কিছুটা নার্ভাস। কিছুক্ষণ পরে একজন লোককে পাঠিয়ে হিয়াকে ডেকে আনতে বলা হলো যে বাড়ির লোক এসেছে। হিয়া ভেবেছে হয়তো ওর বাবা দেখা করতে এসেছে। প্রায় আসে। তাই এই বিশ্বাস নিয়েই এলো। হিয়া ওর ডিপার্টমেন্ট হেড এর রুমে এলো। রনিকে দেখে ঘাবড়ে গিয়ে এগিয়ে এলো। সামনে বসে থাকা স্যার বলল। হিয়া তোমার সাথে ইনি দেখা করতে এসেছে। সে কি তোমার রিলেটিভস? শ্রাবণ ঘাড় ঘুরিয়ে হিয়ার দিকে তাকিয়ে কিছু সেকেন্ড পরে সামনে ফিরে বাঁকা হেসে বলল। রিলেটিভস নয়। ওর হাসব্যান্ড। কালকেই বিয়ে করেছি জানানো হয়নি আর কি গু। হিয়ার চোখ বড় বড় হয়ে গেল। এগিয়ে এসে গলা খাকারি দিয়ে বলল। স্যার আসলে উনাকে চিনি গি। ওর কথাটা শেষ হওয়ার আগেই শ্রাবণ হিয়াকে বলল। তুমিও না? তোমাকে বলেছিলাম তো আজকে তোমার সাথে দেখা করতে আসব ভুলে গেলে? এই বলে শ্রাবণ সামনের দিকে তাকিয়ে বলল। স্যার ওকে আসলে নিতে এসেছি। নিয়ে যেতে পারি কি? ওহ শিওর শিওর গু। শ্রাবণ উঠে দাঁড়িয়ে বলল।
থ্যাঙ্কস ফর গিভিং পারমিশন গো। ওয়েলকাম। আবার আসবে উ। শ্রাবণ হিয়ার দিকে তাকিয়ে বলল। কি হলো চলো। হিয়া ঘাবড়ে গিয়ে আগে বের হল। এই লোকের কথা শুনে ও পুরাই শকড। তবে মাথায় ঢুকছে না এই লোকের এসব বলার কি কারণ। রনি কি তাহলে লোক ভাড়া করে নিয়ে এসেছে নাকি? শ্রাবণ গম্ভীর গলায় হিয়াকে বলল। তাড়াতাড়ি ব্যাগ নিয়ে এসো। আমাকে অফিসে যেতে হবে গু। হিয়া মনে সাহস জুগিয়ে বলল। বললেই হলো। আমি কেন আপনার সাথে যাব? আমি আপনাকে চিনি না। অপরিচিত আপনি কি? শ্রাবণ গম্ভীর হয়ে ফোন বের করল। যেন হিয়ার কথা শোনেনি। রনি বলল। কালকে যাকে কল দিয়েছেন এই সে? ভালো করে তাকিয়ে দেখুন। কোন দিক দিয়ে বুড়ো মনে হয় বলুন? হিয়া আশেপাশে তাকিয়ে শ্রাবণকে বলল। দেখুন কল দিয়ে যা বলেছি সব মজা করে বলেছি। সিরিয়াস হয়ে বলিনি। প্লিজ চলে যান এখানে থেকে গু। শ্রাবণ একটু ঝুঁকে ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি ফুটিয়ে বলল। উহু, আগেই বলেছিলাম তুমি সিরিয়াস। তুমি বলেছিলে সিরিয়াস। তাহলে এখন আমিও সিরিয়াস গু। হিয়া মনে মনে বল, হিয়া তুই এভাবে ফেসে গেলি। শ্রাবণ হিয়ার দিকে তাকিয়ে হেসে রনিকে বলল। রনি তোমার একটাই কাজ, তোমার ম্যাডামকে দেখে রাখো। আর কল দিলে অফিসে আসবে। এর আগে নয়। আমাকে যেতে হবে। আর বুঝান তাহলে আজকে সাথে নিলাম না। পড়াশোনা করেন। পড়াশোনা করে বাচ্চাদের কিছু শেখাতে হবে তো নাকি? না হলে তো ছেলে পেলে আমাকে বলবে বাবা কি দেখে মাকে বিয়ে করেছ যে কিছুই পড়াতে পারে না আগে। হিয়া তাজ্জব বনে চলে গেল। শ্রাবণ সানগ্লাস চোখে পড়ে হিয়ার দিকে তাকিয়ে হাত উঠিয়ে বলল। তো বাই। পরে দেখা হচ্ছে গি। হিয়ার ভার্সিটি ছুটির পরে ওকে নিতে ওদের গাড়ি আসে। হিয়া রনির চোখ ফাঁকি দিয়ে গাড়িতে উঠে পড়ে। বাড়িতে আসতে আসতে মনস্থির করে এই সপ্তাহে আর ভার্সিটিতেই পা রাখবে না। আর ওই লোকটা ওকে না দেখতে পেয়ে এমনই ভুলে যাবে। এরপরে হিয়াও মুক্ত। হিয়াকে কিছু একটা ভাবতে দেখে ওদের ড্রাইভার, নাম রাহাত, বয়স ২৭। সে লুকিং গ্লাসে তাকিয়ে হিয়াকে বলল। কিছু নিয়ে চিন্তায় মনে হচ্ছে? হিয়া মাথা নাড়িয়ে বলল। ওই আসলে কিছু না ঘি। রাহাত আর প্রশ্ন করল না। হিয়াকে নিয়ে এসে ওদের বাড়ির সামনে নামিয়ে দিয়ে গাড়ি পার্ক করে রাখল। এদিকে রনিরা ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু হিয়ার দেখা পেল না। রনি হিয়ার বান্ধবী নেহা, সাথী, রাসেল ওদের দেখে এগিয়ে এসে জিজ্ঞাসা করল। তোমাদের বান্ধবী কোথায়? নেহা বলল। বান্ধবীকে দিয়ে কি করবেন? আর আপনারা ওর পেছনে আঠার মতন পড়ে আছেন কেন? ও না হয় ভুল করেই ফেলেছে, তাই নিয়ে ওকে নজরবন্দি করে রাখছেন কেন? রনি বলল। ভুল হলেও আপনাদের বান্ধবীকে আমার স্যারের অনেক পছন্দ হয়েছে। আর কথা সেটা না। আপনাদের বান্ধবী কোথায় সেটা বলুন। বাড়িতে চলে গিয়েছে নাকি? নেহা ঝাড়ি মেরে বলল। জানি না, খুঁজে নিন গু। রনি ওর ঝাড়ি শুনে নিজেও ঝাড়ি মেরে বলল। বলতে হবে না। খুঁজেই নিচ্ছি গু। বিকেলের দিকে হিয়া বাড়ি থেকে বের হলো কোচিংয়ে যাওয়ার জন্য। রাহাত গাড়ি বের করে দাঁড়িয়ে আছে। হিয়া গাড়িতে উঠে বলল। শুনুন, কেউ জন্য আপনাকে আমার ব্যাপারে খোঁজ করে বলবেন না। এমনকি বলবেনও না আপনি আমাদের ড্রাইভার। আর গাড়ির সামনে কোনো গাড়ি এসে দাঁড়ালে আপনি সেটা পাত্তা দিবেন না গি। কি হয়েছে বলা যাবে কি? ওই একটা ভুল নাম্বারে কল দিয়েছিলাম, সেই লোক আমাকে খুঁজছে গি। ওহ, চিন্তা করো না, সব ঠিক হবে ইনশাল্লাহ। হিয়া কোচিং শেষ করে বাসায় চলে এলো। এর মাঝে শ্রাবণ বা রনি কাউকেই দেখেনি। ও একটু খুশিই হল। যাক, ওকে হয়তো আর ডিস্টার্ব করবে না। শ্রাবণ সন্ধ্যার পরে বাড়িতে ফিরে আসে। রুমে ফিরে ড্রেস চেঞ্জ করে শাওয়ার নেয়। এরপরে কালো শার্ট আর কালো শর্ট প্যান্ট পরে রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসে। সেখানে সাবিহা চৌধুরী বসে অফিস সংক্রান্ত কিছু কাজ করছিলেন। শ্রাবণ এসে সোফায় বসল। বাড়ির কাজের লোক ফাহিমা বেগমকে বলল কফি আনতে। তিনি ঝটপট কফি বানিয়ে নিয়ে এলেন। শ্রাবণ কফিতে প্রথম চুমুক দিয়ে সাবিহা চৌধুরীকে জিজ্ঞাসা করল। কাব্য কোথায়? সকালে ভার্সিটিতে গিয়েছে। তারপর তো আর ফিরেনি গে। শ্রাবণ ফোনের দিকে তাকিয়ে দেখল রাত ৮টা বাজে। এখনও না আসার কারণ কি? শ্রাবণ কল দিল কাব্যকে। হ্যাঁ ভাইয়া, বলো।
শ্রাবণ তীর্যক কণ্ঠে বলল। তোর আসতে কতক্ষণ লাগবে? এক্ষুনি আসছি গে। শ্রাবণ আর কিছু শোনার অপেক্ষা করল না। কল কেটে দিল। কাব্য বন্ধুদের থেকে বিদায় নিয়ে বলল, আমাকে যেতে হবে, তোরা আড্ডা দেগি। আর কিছুক্ষণ থেকে যা। ভাইয়া কল দিয়েছিল, দেরি হলে বাড়িতে ঢুকতে দিবে না, আসি গু। শ্রাবণ কফি খেয়ে ফোনটা হাতে নিয়ে বাড়ির সদর দরজার দিকে যেতে নিলে শবীব চৌধুরী বলেন, কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ আম্মু, একটু আসছি, চিন্তা করো না গি। ঠিক আছে, সাবধানে যেও। শ্রাবণ বাহিরে চলে এলো। ওর ড্রাইভার কামালকে গাড়ি বের করতে বলল। কামাল গাড়ি বের করে সামনে এলো। শ্রাবণ গাড়িতে উঠে বসতেই কামাল চলে গেল। পরদিন সকালে হিয়া ভার্সিটি যাওয়ার জন্য রেডি হচ্ছে। যেতে চায়নি, কিন্তু কালকে শ্রাবণরা আর ডিস্টার্ব করেনি বলে যাওয়ার সাহস পাচ্ছে। রেডি হয়ে বাড়িতে থেকে বের হল। মাহিমা বেগম হিয়াকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে ভিতরে চলে গেলেন। ড্রাইভার গাড়ি নিয়ে রওনা হল। কিছু দূর যাওয়ার পরে হিয়াদের গাড়ির সামনে এসে দাঁড়াল দুটো গাড়ি। একটা কালো মার্সিডিজ, আরেকটা সাদা রঙের প্রাইভেট কার। রাহাত গাড়ির হর্ন বাজাল কয়েকবার, কিন্তু কোনো সাড়াশব্দ না পেয়ে রাহাত নামল। সাথে সাথে রনি ও তার লোক নামল। হিয়া শুকনো ঢোক গিলে বসে রইল। শ্রাবণ গাড়ি থেকে নেমে এগিয়ে এল। হিয়ার গাড়ির দরজা খুলে বাঁকা হেসে বলল, হ্যালো বুজান, তো কি অবস্থা? এই বলে শ্রাবণ হিয়ার হাত ধরে টান দিয়ে গাড়ির থেকে নামাল। রাহাত এগিয়ে এল। হিয়াকে টানতে টানতে নিয়ে গেলে হিয়ার আরেকটা হাত ধরে শ্রাবণকে বলল, আপনি উনাকে কোথায় নিয়ে যাচ্ছেন? শ্রাবণ চোখ বন্ধ করে তপ্ত শ্বাস ছেড়ে রাহাতকে বলল, ওর হাতটা ছাড়ো। রাহাত বলল, না, হাত ছাড়ব না। উনাকে কোথাও নিয়ে যেতে দিব না গি। শ্রাবণ হিয়ার হাত ছেড়ে দিয়ে রাহাতের কলার চেপে ধরে হিসিয়ে বলল, তোর সাহস হয় কি করে ওর হাত ধরার? আবার হাত ধরার দুঃসাহস দেখালে একদম হাত কেটে আরেক হাতে ধরিয়ে দিব। ওকে আমি নিয়ে যাব মানে নিয়ে যাব। তুমি আটকাতে পারলে আটকা গু। শ্রাবণ রাহাতকে ছেড়ে দিয়ে হিয়ার হাত ধরে জোরপূর্বক টানতে টানতে নিজের গাড়িতে এনে বসাল। এরপরে নিজেও বসে কামালকে বলল, অফিসে যাওয়ার পথে ফার্মে হাউস হয়ে যেও। ওকে স্যার। রাহাত সাথে সাথে কল দিল হামিদ শিকদারকে। সব খুলে বলল তাকে। এদিকে হিয়া চলন্ত গাড়ির দরজা খুলতে নিলে শ্রাবণ ওর দুটো হাত ধরে বলল, পালানোর চেষ্টা করবে না, না হলে গাড়ির নিচে ফেলে দিয়ে চলে যাব গু। হিয়া চেতে উঠে বলল, ছাড়ুন হাত, আমি যাব না। আমি বাড়িতে যাব, আব্বুকে বলে দিব। আপনার সাহস হয় কি করে আমাকে নিয়ে যাওয়ার? শ্রাবণ ধমক দিয়ে বলল, চুপ, আরেকটা কথা বললে গাড়ি থেকে সত্যি ধাক্কা দিয়ে ফেলে দিব। এতে আমার হাত একটুর জন্যও কাঁপবে না আগে। হিয়া চোখ পিটপিট করে তাকিয়ে ইচ্ছে করেই জোরে কাঁদতে লাগল। যা শুনে শ্রাবণ আবারও ধমক দিয়ে বলল, এই চুপ করবে? তোমাকে মেরেছি আমি? আর মেয়ে মানুষ জোরে জোরে কাঁদো কেন, বাচ্চা নাকি? চুপ করো। হিয়া ভয় পেয়ে এবার সত্যি সত্যি ঠোঁট চেপে কাঁদতে লাগল। শ্রাবণের ফোনে কল এলো। ও হিয়ার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ইম্পর্ট্যান্ট কল। আমার কানে যেন কোনো সাউন্ড না আসে গে। হিয়া ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। আধ ঘণ্টা পরে ওদের গাড়ি এসে থামল নিরিবিলি একটা জায়গায়। শ্রাবণ হিয়াকে সাথে নিয়ে নেমে নিজের ফার্ম হাউসের ভিতরে ঢুকল। বাড়িটা দোতলা। বাহিরে থেকে অসম্ভব সুন্দর এবং ভিতরেও আরও সুন্দর। শ্রাবণ হিয়াকে নিয়ে ভিতরে ঢুকে ড্রয়িং রুমের পাশে একটা রুমে নিয়ে গেল। আর উচ্চস্বরে বাড়ির কেয়ারটেকার ও কাজের মহিলাকে ডাক দিল। ওদের দুজনকে বলল একটা দড়ি আনতে। নিয়েও এলো তারা। শ্রাবণ হিয়াকে জোরপূর্বক চেয়ারে বসিয়ে ওর হাত পা চেয়ারের সাথে বেঁধে ফেলল। হিয়া কেঁদে কেঁদে বলল, আমাকে ছেড়ে দিন। আমি জীবনেও আপনাকে কল দিব না। আমি বাড়ি যাব, যেতে দিন গু। শ্রাবণ হিয়ার গালে হাত ছুঁয়ে বলল, তুমি কল দিয়েছিলে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তোমাকে ছেড়ে দিতাম, কিন্তু তোমাকে দেখার পরে যে ভালো লেগে গিয়েছে। আর তাহসির চৌধুরী শ্রাবণের পছন্দের জিনিস সে ছেড়ে দেওয়ার পাত্র নয়। এমনকি কোনো প্রশ্নই উঠে না। এখানেই থাকো হ্যাঁ বুজান। আমি বিকেলে এসে তোমাকে বিয়ে করে তোমায় বাড়িতে পাঠিয়ে দিব।
এইটুকু সময় একটু অ্যাডজাস্ট করে নাও উ। হিয়া মুখ খোলার আগেই শ্রাবণ টেপ দিয়ে টুস করে ওর মুখে লাগিয়ে দিল। হিয়া অসহায় দৃষ্টিতে তাকিয়ে মাথা নাড়াতে থাকে। শ্রাবণ চোখে সানগ্লাস পরে বাহিরে চলে গিয়ে রুমের দরজা লক করল। কিন্তু এভাবে রেখে গেলে ওকে যদি কেউ পালিয়ে যেতে সাহায্য করে, তাই চাবিটা নিজেই নিয়ে চলে গেল। ওর লোকদের বলে গেল যত যাই হোক হিয়াকে যেন এখানে থেকে কেউ নিয়ে যেতে না পারে। শ্রাবণ অফিসে চলে গেল। এদিকে হামিদ শিকদার পাগলের মতো মেয়েকে খুঁজে বেড়াচ্ছেন। বিকেলের দিকে শ্রাবণ বেরিয়ে গেল ফার্ম হাউসের উদ্দেশ্যে। যাওয়ার পথে কাব্দকে কল দিয়ে কাজী সাহেবকে সাথে নিয়ে আসতে বলল। কাব্দ উত্তরে বল নিয়ে আসবে। শ্রাবণ ফার্ম হাউসে এলো। এর পরপরই কাব্দ এলো। কাব্য নিজের সাথে কাজীকেও সাথে নিয়ে এসেছে। শ্রাবণ ওদের ড্রয়িং রুমে বসিয়ে হিয়ার কাছে গেল। হিয়া কাঁদতে কাঁদতে চোখমুখ ফুলিয়ে রেখেছে। শ্রাবণ কাছে গিয়ে দড়ি খুলে দিল। এরপরে টেপ। হিয়া উঠে দৌড় দিতে নিলে শ্রাবণ ওর হাত ধরে বাহিরে নিয়ে এলো। কাব্য বড় ভাইয়ের সাথে একটা মেয়েকে দেখে অবাক হল বইকি। যেই ভাইকে কোনো মেয়ের আশেপাশে দেখা যায় না সে কোনো একটা মেয়ের হাত ধরে আনছে। বড়ই অবাক করা বিষয়। শ্রাবণ এগিয়ে এসে সোফায় হিয়াকে বসিয়ে নিজেও ওর পাশে বসে শক্ত করে ধরে রইল। আর কাজীকে উদ্দেশ্য করে বলল, কাজী সাহেব বিয়ে পড়ান উ। যা শুনে কাব্দ অবাক হয়ে উঠে দাঁড়াল। আবার বসে পড়ল। হিয়া হাত ছাড়াতে মুচড়ামুচুরি করছে। কাজী গলা খাকারি দিয়ে বলল, বাবা মেয়ের তো মনে হয় মতো নেই গু। শ্রাবণ সোজা গলায় বলল, মেয়ের মাথা ঠিক নেই, তাই এমন করছে। মেয়ের সম্পূর্ণ মতো আছে। আপনি বিয়ের সব কাগজপত্র রেডি করুন তাড়াতাড়ি উ। হিয়া চেতে গিয়ে বলল, কোনো মাথা খারাপ নেই আমার। উনি আমায় জোর করে তুলে এনেছে। আমি বাড়িতে যাব। আপনারা সাহায্য করুন উ। কাজী ওর দিকে তাকিয়ে রইল। শ্রাবণ চোখ গরম করে তাকিয়ে বলল, আপনাকে তাড়াতাড়ি করতে বলেছি গি। কিন্তু বাবা। শ্রাবণ কামালের দিকে তাকাল। কামাল তৎক্ষণাৎ পকেট থেকে এক বান্ডিল টাকা বের করে কাজীর সামনে রাখল। কাজী বলল, বাবা মেয়ের তো মতো নেই। সেখানে টাকা দিয়ে আমি এই বিয়ে পড়াতে পারব না গে। শ্রাবণ কোমরের পেছনে গুজে রাখা রিভলভার বের করে কাজীর সামনে রাখল। কাজী শুকনো ঢোক গিলে হিয়াকে বলল, মা তোমার বাবার নাম কি? হিয়া নাকমুখ কুচকে নিয়ে বলল, বলব না। আমি এই বিয়ে করব না। চলে যাব। আমাকে যেতে দিন গু। শ্রাবণের মেজাজ খুব চড়া হল। তৎক্ষণাৎ হিয়ার ফর্সা গালে থাপ্পড় বসিয়ে দিয়ে ধমকসুরে বলল, চুপ, বেশি কথা বলো। তুমি যদি এখানে থেকে যাও তাহলে কবুল বলেই যেতে হবে। আমাকেই বিয়ে করতে হবে উ। গল্পের নাম স্নিগ্ধপ্রেমাবেশ। লেখিকা জেরিন আক্তার। গল্পটা কেমন লাগছে কমেন্টে জানাবেন।